ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার জেনারেল কোর্সে বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের যে হিস্ট্রি সাবজেক্টটি পড়তে হচ্ছে এমডিসি বা সিসি 1, প্রাচীন ভারতের ইতিহাস, প্রাগ ঐতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তা দেখো এখানে কি লেখা রয়েছে, সিলেবাস, সাজেশন এবং উত্তর। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছো, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করছি প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে এই পেপারের 2026-এর যে 100% কমনযোগ্য সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব, তারপর তার উত্তর। এখানে উত্তরের প্রসঙ্গে বলে রাখি, সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এক একটা প্রশ্ন ধরে ধরে বিস্তারিত আলোচনার পর তার যে লিখিত অ্যান্সার 20, 10 এবং 5 নম্বরের, তা কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ইউটিউবে বা গুগলে যদি বাংলায় লিখে প্রশ্নগুলো সার্চ করো, তাহলেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো এগুলো উত্তর তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই চ্যানেল থেকে। শুধুমাত্র এই ফার্স্ট সেমিস্টার নয়, তোমাদের সামনে যত সেমিস্টার আসছে প্রতিটা সেমিস্টারে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন সাবজেক্টের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু একমাত্র এই চ্যানেলে পাবে, আর কোনো চ্যানেলে নয়। তা দেখো তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 25 নম্বর কলেজের টিউটোরিয়াল হবে, যেটা কলেজের মধ্যেই হবে। কোনো একটা প্রশ্ন দেবে, 20 নম্বরের প্রজেক্ট, সেটা লিখে জমা দিতে হবে, এবং অ্যাটেন্ডেন্স এবং কিছু শর্ট কোশ্চেনের পরীক্ষা দিয়ে 25 নম্বরের পরীক্ষা, যেটা কলেজের মধ্যেই হবে। আর 75 নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, যেটা অন্য কোনো সেন্টারে গিয়ে তোমাদেরকে দিতে হবে। 3 ধরনের প্রশ্ন এখানে থাকবে। এখানে কোনো শর্ট প্রশ্ন বা এসিকিউ এমসিকিউ কিছুই থাকবে না, যেটা তোমরা 12 ক্লাসে দেখেছিলে। ডেসক্রিপটিভ প্রশ্ন এখানে থাকবে। প্রথমে থাকবে 5 নম্বরের টিকা প্রশ্ন, 3টি লিখতে হবে। 5টা প্রশ্ন পরীক্ষায় আসে, 5টা টিকা, 3টি লিখতে হয়, 3 × 5 = 15 নম্বর। তারপরে 10 নম্বরের প্রশ্ন 4টি থাকে, 2টো প্রশ্ন লিখতে হয়, 20 নম্বর। আর 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়, 40 নম্বর। পরীক্ষায় 4টি প্রশ্ন থাকে। তা এই 20 নম্বরের 2টো 40 নম্বর, 10 নম্বরের 2টো 20 নম্বর, এই 60 নম্বর, এবং 5 নম্বরের 3টি 15 নম্বর। অর্থাৎ এই 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে প্রতিটা সেমিস্টারে। তোমাদের ইতিহাস নিয়ে এমডিসি কোর্সে যতগুলো পেপার আছে, প্রতিটা পেপারের নাম্বার প্যাটার্ন এই একই। তা দেখো এবার আমরা যাব সরাসরি সিলেবাসে। তার সিলেবাসে আমাদের কি রয়েছে, ইতিহাস শুরু হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ থেকে, অর্থাৎ সেই পাথরের যুগ থেকে, যখন মানুষ বনে জঙ্গলে থাকতো সেই সময় থেকে ইতিহাসটা আমাদেরকে পড়তে হচ্ছে। প্রাগৈতিহাসিক যুগ থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক মানে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগ পর্যন্ত। আর প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যে যুগের ইতিহাস সঠিকভাবে জানা যায় না, যে যুগের ইতিহাস অজানার অন্ধকারে ঢাকা, যে যুগের মানুষেরা বনে জঙ্গলে বাস করতেন, তাদের ব্যবহৃত কিছু হাতিয়ার ছাড়া এবং তাদের দেহের কিছু কঙ্কাল ছাড়া আমাদের আর কোনো প্রমাণ, সেই সময়কার কোনো প্রমাণ নেই। এই যুগটাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। এখন এই যুগে মানুষ বনে জঙ্গলে থাকতেন, মানুষ প্রায় 2.5 লক্ষ বছর বনে জঙ্গলে থেকেছে, পশুর সাথে থেকেছে, এবং খিদে পেলে তারা পশুকে শিকার করে তারা ক্ষুধা নিবৃত্তি করেছে। এবং মানুষ এই যে 2.5 লক্ষ বছর বনে জঙ্গলে ছিল, তাদের একমাত্র অবলম্বন ছিল পাথরের হাতিয়ার। অর্থাৎ মানুষ 2.5 লক্ষ বছর ধরে পাথরের হাতিয়ার ব্যবহার করেছে, এবং এই হাতিয়ার প্রথম দিকে বড় আকারের ছিল, পরে সেটা মাঝারি, ক্ষুদ্র, ধারালো হয়। এইভাবে হাতিয়ারেরও পরিবর্তন আসে, এবং মানুষের দৈহিকও পরিবর্তন, নানা রকম পরিবর্তন আসে। আমরা জানি মানুষের যে এককোষী অ্যামিবা থেকে মানুষের উৎপত্তি, তারপরে এপ থেকে, বানর থেকে মানুষের আবির্ভাব, এবং মানুষের এই দৈহিক গঠনের এই পরিবর্তনের বিভিন্ন স্তর রয়েছে। আমরা জানি অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো হাবিলিস, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, আজকের এই আধুনিক মানুষ। অনেকগুলো স্তর আছে, এবং এক একটা স্তরে মানুষের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। হাত পায়ের চোয়ালের গঠন পূর্ণাঙ্গ আকারে আসে। যেহেতু মানুষ আগে ঝুঁকে হাঁটতো, বাদরের মতো ছিল, সেই জায়গায় 2 পায়ে দৌড়ানো বা 2 পায়ে কাজ করতে পারা, 2 পায়ে দাঁড়ানো যে শক্তপোক্ত মানুষ, এটা কিন্তু একদিনে হয়নি।
এই প্রায় 2.5 লক্ষ বছর ধরে মানুষের এই সমস্ত পরিবর্তনগুলো ঘটতে থাকে। তাহলে আমাদেরকে প্রথমে কি পড়তে হচ্ছে, যে মানুষের এই বিকাশ বিবর্তনের ইতিহাস পড়তে হচ্ছে। তারপর এই যে মানুষ 2.5 লক্ষ বছর ধরে বনে জঙ্গলে ছিল, মানুষের একমাত্র হাতিয়ার ছিল পাথরের তৈরি। তাই ঐতিহাসিকরা এই যুগটাকে, অর্থাৎ এই যে প্রাগৈতিহাসিক যুগ বলে আমরা যে যুগটাকে ধরছি, এই যুগটাকে বলা হচ্ছে পাথরের যুগ। ঐতিহাসিকরা এমন নাম দিয়েছেন যে এটা স্টোন এজ, পাথরের যুগ। যেহেতু 2.5 লক্ষ বছর ধরে পাথরের হাতিয়ারে নানা রকম পরিবর্তন কিন্তু বারে বারে এসেছে, তাই এই যুগটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়: প্রাচীন পাথর, মধ্য পাথর এবং নব্য পাথর। প্রাচীন পাথরের হাতিয়ারগুলো ছিল আকারে অনেক বড়, মধ্য পাথরের আকারের হাতিয়ারগুলো একটু ছোট হয়, এবং নব্য পাথরের যুগে এসে অনেক ধারালো উন্নত হয় পাথরের হাতিয়ার। এবং নব্যপ্রস্তর যুগে এসে মানুষ চাকার আবিষ্কার করতে শেখে, মানুষ কৃষিকাজ শেখে, ঘরবাড়ি বানাতে শেখে, ঘরবাড়ি বানানোর এতে মানুষ সভ্যতা গড়ে তোলে, মানুষ আগুনের ব্যবহার, কুমোরের চাকার ব্যবহার, আরও অনেক কিছুর ব্যবহার করতে মানুষ শেখে নব্যপ্রস্তর যুগে। তাই নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনে বিরাট পরিবর্তন আসছে, যেটা প্রাচীন প্রস্তর মধ্যপ্রস্তর যুগে অত পরিবর্তন আসেনি, নব্যপ্রস্তর যুগে বেশি পরিবর্তন আসে। তো এই যুগটাকে অধ্যাপক গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে এই যুগটাকে বিপ্লবের সাথে তুলনা করেছেন, এবং এই যুগটাকে বলছেন নব্যপ্রস্তর যুগের বিপ্লব। তাহলে পাথরের যুগের এই যে 2.5 লক্ষ বছর প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ এই যে পাথরের যুগ, এটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তার মধ্যে প্রাচীন পাথরের যুগ, যেটা বেশি সময় ধরে চলে, তার আবার অনেকগুলো ভাগ আছে: উচ্চ প্রস্তর, মধ্য প্রস্তর, নিম্ন প্রস্তর। প্রাচীন পাথরের যুগ, যেটা প্যালিওলিথিক এজ, তারও আবার 3টি পার্ট পাচ্ছে। তাহলে প্রাচীন পাথরের যুগের বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। এরপরে আসে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারের পরিবর্তন আসে, সেটা কতটা পরিবর্তন আসে? মধ্যপ্রস্তর যুগে বিভিন্ন গুহা চিত্রের আবির্ভাব ঘটে, এবং মধ্যপ্রস্তর যুগের আরও অনেক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, বিশেষ করে পাথরের তৈরি হাতিয়ারে একটা বিরাট পরিবর্তন আসে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। এরপরে আসে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগে কি কি পরিবর্তন আসে, কি কি বৈশিষ্ট্য দেখা দিচ্ছে, যাকে আমরা নবপ্রস্তর যুগের বিপ্লব বলছি। তাই নবপ্রস্তর যুগের বিপ্লব বা বৈশিষ্ট্য এটাও আমাদের পড়তে হবে। পাথরের যুগের উপরে এই 3টি প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন আসবে, আবার এখান থেকে টিকা প্রশ্ন আসবে। এখন তাহলে প্রথমে আমাদেরকে কি পড়তে হচ্ছে, দেখো সিলেবাসে 4টি টপিক রয়েছে, মাত্র 4টি টপিক। তা প্রথম টপিক বা ইউনিট 1 পাথরের যুগ। এই পাথরের যুগের পড়ার পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস এখানে পড়তে হবে, সেটি হচ্ছে ইতিহাসের উপাদান। ইতিহাস লিখতে গেলে ইতিহাসের উপাদান দরকার, আর উপাদান 2 প্রকারের হয়। একটা লিখিত আকারে উপাদান হয়, যেগুলো শিলালেখ বা কোনো মুদ্রা, তাতেও লেখা থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। আরেকটি হয় যে সাহিত্যিক উপাদান। যত বইপত্র পুস্তক লেখা আছে ইতিহাস সম্বন্ধীয়, সেগুলোকে আমরা বলি সাহিত্যিক উপাদান। তার আবার দেশি বিদেশি ভাগ আছে, দেশির মধ্যেও আবার একাধিক তার ক্যাটাগরি রয়েছে। যেরকম প্রত্নতাত্ত্বিক উপাদানের প্রপারলি মুদ্রা, আর এখানে শিলালেখ এবং প্রত্নতাত্ত্বিক মন্দিরের ধ্বংসাবশেষ, এগুলো আমরা বলি। তা যাই হোক, ইতিহাসের উপাদানকে আমরা 2 ভাগে ভাগ করতে পারছি, একটা সাহিত্যিক উপাদান আর একটি প্রত্নতাত্ত্বিক উপাদান। এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং এখানে আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে পাথরের যুগে আমরা পড়ছি পাথরের যুগের 3টি ভাগ এবং মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস, আর পড়ছি আমরা পাথরের যুগের যে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। এরপরে দেখো রয়েছে কি না, হরপ্পা সভ্যতা। তা পাথরের যুগ থেকে কিভাবে সভ্যতা এলো সেটা আমাদেরকে জানতে হবে। দেখো নব্যপ্রস্তর যুগে মানুষ চাষবাস শেখে। চাষবাস কোথায় করেছিল মানুষ? নদীর ধারে, যাতে নদীর জলটা সে পায়, চাষের কাজে সুবিধা হবে। তাই সে নদীর ধারে চাষের ক্ষেত তৈরি করে, এবং চাষের ক্ষেতগুলোকে পাহারা দেওয়ার জন্য, বন্য জন্তুর আক্রমণ থেকে সেগুলোকে রক্ষা করার প্রয়োজন রয়েছে। তাই সেটাকে রক্ষা করার জন্য মানুষ ওই চাষের ক্ষেতের পাশেই তারা ঘর বানিয়ে সেখানে তারা সবসময় 24 ঘন্টা সেখানে থাকার ব্যবস্থা করেছিল। তো এইভাবে নদীর ধারে চাষের ক্ষেতকে কেন্দ্র করে তারা ঘরবাড়ি গড়ে তোলে, এবং একাধিক ঘরবাড়ি যখন গড়ে ওঠে তখন তো সেটা গ্রামে পরিণত হয়, আর গ্রাম গড়ে উঠলে সেটা সমাজ গড়ে ওঠে, সভ্যতার জন্ম হয়। তো এইভাবে ভারতবর্ষে প্রথম মেহেরগড় বলে যে জায়গা, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঝোপ উপত্যকার, ঝোপ নদীর ধারে, এখানেই প্রথম ভারতবর্ষে সভ্যতা গড়ে ওঠে, যার নাম মেহেরগড় সভ্যতা। মেহেরগড় তার মূল কেন্দ্র, কিন্তু মেহেরগড়কে কেন্দ্র করে আরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল। মেহেরগড়ে কিলিগুল মোহাম্মদ বলে একটা জায়গা, ইউসুফজাই বলে জায়গা, তাকশিলা বলে জায়গা, এই সমস্ত এরিয়া জুড়ে কিন্তু মেহেরগড় সভ্যতা ছিল। মেহেরগড় সভ্যতা তৈরি হয় খ্রিস্টপূর্ব 7000 অব্দে,
আর টিকে ছিল 3000 অব্দ পর্যন্ত, প্রায় 4000 বছর টিকে ছিল মেহেরগড় সভ্যতা। তার আবার 7টা স্তর আছে, এক এক স্তরে এক এক রকম জিনিস পাওয়া গেছে। কোনো স্তরে পাথরের জাতা, কোথাও পাথরের কাস্তে, মানে নিত্য নতুন যে সমস্ত জিনিস মানুষ কিন্তু আবিষ্কার করছে, কোথাও তুলোর বীজ পাওয়া গেছে কোনো স্তরে। মেহেরগড় সভ্যতার মানুষরা কিন্তু রোদে পোড়ানো ইট দিয়ে তারা ঘর বাড়ি বানিয়েছিল এবং একটা নগর কেন্দ্রিক সভ্যতা তারা প্রথম গড়ে তোলে। তাহলে ভারতবর্ষের প্রথম যে সভ্যতা সেটা কিন্তু গ্রামীণ সভ্যতা নয়, বা গ্রাম গড়ে ওঠেনি, সেখানে গড়ে উঠেছিল পাকা ইটের বাড়ি, একতলা, দুতলা, তিনতলা বাড়ি তৈরি হয়েছিল এই মেহেরগড়ে। তারপর মেহেরগড় সভ্যতা একটা সময় ধ্বংস হয়ে যায়, বিভিন্ন কারণে এই ধ্বংস হয়েছিল। প্রাকৃতিক কারণটা বেশি ছিল, কারণ পূর্ব দিকের যে মরুভূমি সেটা ক্রমশ ধেয়ে আসছিল এই মেহেরগড়ের দিকে। মেহেরগড়ের আবহাওয়া অনেক রুক্ষ হয়ে উঠেছিল নানা কারণে। মেহেরগড়ের যারা লোক তারা আরো পূর্ব দিকে তারা অগ্রসর হয়। আরো পূর্ব দিকে এগোলে তখন কি পড়বে সামনে? সিন্ধু নদী। সিন্ধু নদীর তীরে এসে তারা বিভিন্ন জায়গায় আবার পুনরায় তারা বাসস্থান গড়ে তোলে, আবার শহর গড়ে তোলে। প্রায় 250টি শহর এই সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে তোলে। এই অঞ্চলটাকে আমরা কি বলি? সপ্ত সিন্ধু অঞ্চল। কারণ সিন্ধু প্রধান নদী আর তার 6টি শাখা নদী রয়েছে, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, রাভি, শতদ্রু, ঝিলাম, অনেক রয়েছে। এই সপ্ত সিন্ধু অঞ্চলে মেহেরগড়ের লোকেরা, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের লোকেরা এখানে চলে আসে এবং এখানে তারা ঘরবাড়ি গড়ে তোলে, যার নাম হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে, তাই এর নাম সিন্ধু সভ্যতা। তাহলে হরপ্পা সভ্যতা নাম কেন হচ্ছে? এই হরপ্পা সভ্যতা যে আদপে ছিল সেটাই আমরা জানতাম না। আজ থেকে 100 বছর আগে 1921 সালে দয়ারাম সাহানি এই হরপ্পা বলে এই জায়গাটা প্রথম আবিষ্কার করেন এবং পরে দেখা যায় যে আরো অনেক 250টা জায়গা, কেন্দ্র বা নগর হরপ্পার মতো আবিষ্কৃত হয়েছে বিভিন্ন জায়গায়। হরপ্পার সাথে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছে, ধোলাভিরা আবিষ্কৃত হয়েছে, চানুদারো, সুতকাজেন্দর, রূপার, আলমগীরপুর, অনেক জায়গা, 250টা কেন্দ্র। কিন্তু প্রথম আবিষ্কার কোথায় হচ্ছে? এই হরপ্পা। এবং হরপ্পা আবার সবার থেকে বড়, এবং হরপ্পা নানা রকম দিক দিয়ে দেখা যায় যে হরপ্পাটা রাজধানীর মতো ছিল। তাই এই কারণে হরপ্পার নাম থেকেই, যেহেতু হরপ্পা প্রথম আবিষ্কৃত হচ্ছে এবং রাজধানী ছিল, তাই এই সিন্ধু সভ্যতার আরেক নাম আমরা বলছি হরপ্পা সভ্যতা। এগুলো 5-6 এর ক্লাসে কিন্তু রয়েছে। এখন এই হরপ্পা সভ্যতা 3000 খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠে, যারা মেহেরগড়ের লোকেরাই ধরা হচ্ছে যে এরাই তৈরি করেছিল। যদিও হরপ্পার স্রষ্টা কারা, এটা একটা কিন্তু বড় প্রশ্ন এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। একটা প্রশ্ন হয়, হরপ্পার লোকেরা যে সভ্যতা গড়ে তোলে, যে হরপ্পার সভ্যতা, সেই সভ্যতার ধর্ম কেমন ছিল, সেই সভ্যতার সমাজ কেমন ছিল, এই সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল, এই সভ্যতার বৈশিষ্ট্যগুলো কি, প্রধান প্রধান বৈশিষ্ট্য, যেটা আমাদের প্রথম পড়তে হবে হরপ্পার উপরে, বড় প্রশ্ন। এবং এই বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় যে তারা নগর গড়ে তোলে। মেহেরগড়ের লোকেরা যেমন রোদে পোড়ানো ইট দিয়ে ঘর বাড়ি বানায়, তেমনি হরপ্পার লোকেরা বানিয়েছিল কিন্তু আগুনে পোড়ানো ইট দিয়ে ঘর বাড়ি বানিয়েছিল। এবং রাস্তাঘাট তারা ইট দিয়ে বানায়, ঘর বাড়ি ইট দিয়ে বানায়, ফুটপাত ইট দিয়ে বানায়, কূপ যেগুলো খনন করা হয়েছিল সেগুলো ইট দিয়ে বানায়। সমস্ত কিছু, রাস্তাঘাট, ফুটপাত, ঘর বাড়ি, সমস্ত চলাফেরার জায়গা কিন্তু ইট দিয়ে বাঁধানো। ইট দিয়ে বাঁধানো বিরাট বড় স্নানাগার পাওয়া গেছে, শস্যাগার পাওয়া গেছে, সব কিন্তু ইট দিয়ে, যে ইট এখনো টিকে আছে। তো এই ইট দিয়ে নতুন করে নগর গড়ে তোলে, যার নাম নগর পরিকল্পনা। অর্থাৎ নগরকে কিভাবে তৈরি করা হবে সেটাও কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতিতে নিয়ম নীতি মেনে, নগরের যে নিয়ম নীতি থাকে নগরে ঘরবাড়ি বানাতে গেলে, আধুনিক কালে পৌরসভাতে রয়েছে, ঠিক সেই রকম প্ল্যান করে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে কিন্তু ঘরবাড়ি বানানো হয়েছিল এই হরপ্পা সভ্যতায়। অর্থাৎ নগরটাকে পরিকল্পনা মাফিক বানানো হয়েছিল, যেটা তাদের সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই পড়ে। তো এই নগর পরিকল্পনা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, পাশাপাশি হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। এই সিন্ধু সভ্যতা একটা সময় ধ্বংস হয়। ধ্বংসের অনেক কারণ, প্রাকৃতিক কারণটাই মূলত বেশি দায়ী করা যায়। মরুভূমি রুক্ষ হয়ে গিয়েছিল, মানে আবহাওয়া রুক্ষ হয়ে গিয়েছিল। কেন রুক্ষ হয়েছিল? কারণ তারা প্রচুর গাছ কেটে ফেলেছিল, গাছ কেটে ইট পোড়াতো, ফলে প্রাকৃতিক ভারসাম্য কমে যায়, বৃষ্টিপাত কমে যায়, এলাকায় উষ্ণতা বেড়ে যায়, মরুভূমির সম্প্রসারণ ঘটে, মাটিতে লবণের ভাগ বেড়ে যায়, নানা রকম প্রাকৃতিক কারণে এই সভ্যতা ঢুকছিল। এছাড়া সিন্ধু সভ্যতার মানুষেরা পরিবর্তন বিমুখ ছিল, অর্থাৎ যেটা আছে মানে রক্ষণশীল প্রকৃতি,
বইতে যেটা আছে সেটাকেই ধরে রাখতে চেষ্টা করেছিল। নতুন করে কোনো কিছু বানানো, নতুন কিছু উদ্ভাবনী শক্তির পরিচয় এই সভ্যতার মানুষেরা কিন্তু দিতে পারেনি। ফলে যুগের সাথে এরা তাল মেলাতে পারছিল না, ফলে একটা সময় এটা ধ্বংস হয়ে যায়। এছাড়া এই সভ্যতায় বন্যা দেখা দেয়, প্রাকৃতিক যে রোষ, দুর্যোগ, বন্যা, সিন্ধু নদীতে বারবার বন্যা হয়, প্লাবিত হয় দুকুল। এছাড়া খরা দেখা দেয়, ভূমিকম্প দেখা দেয়, এরকম বিভিন্ন কারণ রয়েছে। আর আরেকটি কারণ যেটা চূড়ান্ত কারণ, যেটা তার মানে একেবারে প্রত্যক্ষ কারণ, যার ফলে এই সভ্যতার ধ্বংস অনিবার্য হয়ে উঠছে, চূড়ান্ত হয়ে উঠছে, সেটি হচ্ছে বহিরাগত আক্রমণ। কারা করছে বহিরাগত আক্রমণ? আর্যরা করছে। আর্যরা ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতবর্ষে এসে এলেই সিন্ধু নদী পড়বে এবং সিন্ধু সভ্যতা পড়বে। এই সিন্ধু সভ্যতার উপরে আক্রমণ করে, তারা ঘোড়ার পিঠে করে হাতে লোহার তলোয়ার নিয়ে এসে আক্রমণ করে। এই দুটো জিনিসই হরপ্পা লোকেরা জানতেন না বা এর সাথে পরিচিত ছিলেন না, ফলে অনায়াসেই তারা পরাজিত হয় এবং কিছু মানুষ বনে জঙ্গলে পালিয়ে যায়। যারা আজকে বনে জঙ্গলে রয়েছে, যে সমস্ত আদিবাসী লোক, তারা হচ্ছে ভারতবর্ষের আদিবাসী প্রাচীন লোক, এরাই হরপ্পার লোক। এই হরপ্পা সভ্যতায় যখন সিন্ধু আর্যরা আক্রমণ করে, যারা বেঁচে ছিল তারা কিন্তু বন জঙ্গলে পালিয়ে যায় এবং এরাই পরবর্তীকালে অনার্য, শূদ্র, আদিবাসীর নাম নিয়ে এটা পরিচিত হচ্ছে। এখন তাহলে হরপ্পা সভ্যতায় আমরা কি কি পড়ছি দেখো। আমাদের সেকেন্ড ইউনিটে রয়েছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা? হরপ্পার ধর্ম, হরপ্পার অর্থনীতি, হরপ্পার ব্যবসা বাণিজ্য, হরপ্পার প্রধান বৈশিষ্ট্য, হরপ্পার পতন, হরপ্পার নগর পরিকল্পনা, হরপ্পার শিলমোহর, হরপ্পার শিল্পকলা, যা কিছু আছে একটা সভ্যতার বিভিন্ন দিক আমাদের যেমন পড়তে হয়, সবই পড়তে হবে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার পতন হলো 1500 খ্রিস্টপূর্বাব্দে। কারা করলেন পতনটা? আর্যরা করলেন। আর্য কারা? আর্য কারা দুটো ভাবে বলা যায়, এক ভাষাগত অর্থে, একটা জাতিগত অর্থে। ভাষাগত অর্থে বলা হচ্ছে যে পৃথিবীতে মূলত 7টা ভাষা আছে। গ্রিক ভাষা, গথিক, কেল্টিক, পার্সিক, সংস্কৃত, এরকম 7টা ভাষা আছে পৃথিবীতে। প্রতিটা মানুষই এই 7টা ভাষায় কিন্তু কথা বলে এবং আরও যত উপভাষা পরবর্তীকালে তৈরি হয়েছে সবই এই 7টা ভাষা থেকে তৈরি হয়েছে। তাহলে দেখতে গেলে প্রতিটা ভাষার মধ্যে মিল আছে এবং এদের উৎসস্থল কিন্তু একটা জায়গা থেকেই এদের উৎসস্থল। ফিলিপ সসেটটি, একজন ভেনেশীয় পর্যটক, তিনি প্রথমে এটা বলেছিলেন। এছাড়া কলকাতায় ইংরেজ আমলে যেটা তৈরি হয়, যে এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স ছিলেন তার সভাপতি, তিনিও প্রথম বলেছিলেন যে সমস্ত ভাষা কিন্তু একটা জায়গা থেকে, একটা সেন্ট্রাল জায়গা থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। তা এইভাবে দেখতে গেলে যে এই 7টা ভাষায় মধ্যে যারা কথা বলে তাদেরকে আমরা আর্য বলি। এই 7টা ভাষাকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এই ভাষা গোষ্ঠীর যারা যারা আছেন সবাই আর্য, এটা একটা ব্যাপার। আরেকটা জাতিগত অর্থে বলা হয় যে বিশুদ্ধ রক্তের যারা অধিকারী তারাই হচ্ছে আর্য। যেমন পারস্য সম্রাট সাইরাস, তিনি প্রথম নিজেকে প্রধান আর্য বলে ঘোষণা করেছিলেন। ওদিকে হিটলার, আধুনিক কালের হিটলার জার্মানিতে বলেছিলেন তিনি প্রধান আর্য, আর সবাই অনার্য। তাই এইভাবে দেখা যায় আর্য জাতিগত অর্থে ব্যবহৃত হচ্ছে এবং ভাষাগত অর্থে। এখন এই আর্যরা যে ভারতবর্ষে এলেন, কোথা থেকে এলেন? এরা ছিলেন কোথায়? অনেক জায়গার নাম করা হচ্ছে, কেউ রাশিয়া, কেউ সাইবেরিয়া, কেউ উত্তর মেরু, কেউ উজবেকিস্তান, কেউ মঙ্গোলিয়া, নানা রকম তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু মূলত যেটা বোঝা যাচ্ছে যে রাশিয়ার যে কিরগিজ স্টেপ বলে যে তৃণভূমি অঞ্চলটা রয়েছে উরাল পর্বতের পাদদেশে, সেই জায়গায় ছিল এই আর্য জাতির বাস। তারা সেখানে গোচারণ করতেন, পশুপালন করতেন, গ্রাম্য জীবন যাপন করতেন। পরবর্তীকালে তাদের মাইগ্রেশন হয়, তারা ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একদল ভারতবর্ষের দিকে আসে। এই ভারতবর্ষের দিকে যারা এসেছিল, এই আর্যরা সিন্ধু সভ্যতা আক্রমণ করে সিন্ধু অঞ্চল অর্থাৎ সপ্ত সিন্ধু অঞ্চল তারা দখল করে নেয় এবং এখানে তারা নিজেদের মতো করে সভ্যতা গড়ে তোলে। তারা সমস্ত নগর ধ্বংস করে দেয়। নগর ধ্বংস করে দিয়ে সেই জায়গায় গড়ে তোলে গ্রামীণ সভ্যতা। তাহলে ভারতবর্ষের সভ্যতার অধোগতি হলো। প্রথমে ছিল নগর সভ্যতা, সেখান থেকে চলে এলো আবার গ্রামীণ সভ্যতা, শহর থেকে গ্রামে ফিরে আসছে। এই কারণে ঐতিহাসিক শিরিন রত্নাকর তিনি বলছেন যে ভারতীয় সভ্যতার এখানে কিন্তু অধোগতি হচ্ছে, ঊর্ধ্বগতি নয়। তা যাই হোক, এখানে আর্যরা এলেন। আর্যরা এসে ভারতবর্ষে তারা সিন্ধু অঞ্চলে বসবাস করতে লাগলেন। প্রায় 500 বছর তারা এখানে ছিলেন। 1500 খ্রিস্টপূর্বাব্দে তারা আসেন এবং 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই জায়গায় তারা থাকেন এবং তারা রচনা করেন ঋগ্বেদ।
পরবর্তীকালে তারা আরো 3টি বেদ রচনা করেন, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই বেদেই লেখা আছে যে আর্যরা কিভাবে চলবে, একটা মানুষ ছোট থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কোন আশ্রমের মধ্যে দিয়ে সে চলবে। গার্হস্থ্যশ্রম, ব্রহ্মচর্যশ্রম, বানপ্রস্থাশ্রম, সন্ন্যাস, এই 4টি আশ্রম রয়েছে যাকে চতুরাশ্রম বলা হয়। এগুলো ভিতর দিয়ে একজন আর্যের পুরো জীবনটা অতিবাহিত হবে। এক কথায় এক আর্যদের জীবনকে নিয়ন্ত্রণ করতেন বেদ। বেদ ঈশ্বরের বাণী শুনে শুনে লেখা হতো, গুরু তার শিষ্যকে বলতেন, শিষ্য তার শিষ্যকে বলতেন, এইভাবে বংশ পরম্পরায় কিন্তু বেদের বাণী মুখে মুখে ছিল। তাই বেদকে শ্রুতি বলে, এবং বেদ হচ্ছে ঈশ্বরের বাণী, কোনো পুরুষের বাণী নয়, তাই এটা অপৌরুষেয়। এখন এই বেদকে কেন্দ্র করে আর্যদের জীবন আবর্তিত হওয়ায় আর্য সভ্যতার আরেক নাম বৈদিক সভ্যতা। এখন এই বৈদিক সভ্যতার দুটো ভাগ। একটা ভাগ যখন তারা প্রথম এই সপ্ত সিন্ধু অঞ্চলে এলো এবং এই অঞ্চলে বসতি গড়ে তুলে 500 বছর ছিল এখানে, এবং তারা ঋগ্বেদ রচনা করে, এই সময়টাকে বলা হচ্ছে ঋগ বৈদিক যুগ। এরপর মানে 1000 খ্রিস্টপূর্বাব্দে চলে এসছে, তখন আর্যরা ভারতবর্ষের আরো পূর্ব দিকে অগ্রসর হয়, যেমনটা মেহেরগড়ের লোকেরা সিন্ধু নদীর দিকে এসেছিল পূর্ব দিকে, ঠিক সেরকম সিন্ধু অঞ্চলের এই আর্য সভ্যতার লোকেরা আরো পূর্ব দিকে প্রবেশ করে। আরো পূর্ব দিকে গেলে পড়বে গঙ্গা এবং যমুনা নদী উপত্যকা। এই অঞ্চলে এসে তারা নদীর পাশে গ্রাম গড়ে তোলে এবং এই বন জঙ্গল কেটে, লোহার ভারী অস্ত্র দিয়ে বন জঙ্গল কেটে কৃষি ক্ষেত বার করে সেখানে চাষবাস করতে থাকে, ভালো ফসল হয়, বাজার গড়ে ওঠে, বিভিন্ন বাজার আনাগোনা বাড়ে মানুষের, এবং এক গ্রামের সাথে আরেক গ্রামের ব্যবসা বাণিজ্য হতে থাকে। এইভাবে এই সভ্যতার বিস্তার ঘটে। আর্য সভ্যতার বিস্তার ঘটছে উত্তর ভারতে, তাই উত্তর ভারতকে বলা হয় আর্যাবর্ত। তা দেখো এখানে আমাদের কিন্তু তৃতীয় যে ইউনিটটা পড়তে হচ্ছে আর্য সভ্যতা। তাহলে এখানে কি কি প্রশ্ন আমরা পাচ্ছি? প্রথম প্রশ্ন যে আর্য কারা? এই যে বিদেশ থেকে আর্যরা এলেন কিরগিজ স্টেপ অঞ্চল থেকে, এরা কারা? এরা কি সত্যি বিদেশি ছিল না ভারতেরই লোকেরা? এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে যাকে বলা হয় আর্য বিতর্ক, এটা দিয়ে শুরু। এরপর আর্যদের সভ্যতার দুটো ভাগ বলছি, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, যেটা যখন তারা সপ্ত সিন্ধু অঞ্চলে ঋগ্বেদ রচনা করে, প্রথম 500 বছর 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, এইটাকে ঋগ বৈদিক যুগ। আর পরবর্তী বৈদিক যুগ কখন? যখন তারা গঙ্গা যমুনা নদীর তীরে চলে আসছে 1000 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমাদের সিলেবাসে যেখানে, এই সময়টাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তাহলে আর্য সভ্যতার সমাজ, অর্থনীতি, রাজনীতি আর ধর্ম, এই 4টে টপিক খুব ভালো করে জেনে নাও। অর্থনীতি, সমাজ, রাজনীতি আর ধর্ম, এই 4টে টপিকের মধ্যে দুটো টপিক পরীক্ষায় পড়বে, 10 নম্বর বা 20 নম্বর, যার যেমন যে ইউনিভার্সিটিতে রয়েছে। বড় প্রশ্ন আসবেই এই দুটো থেকে। কিভাবে আসবে না, আর্য সভ্যতার সমাজ অর্থনীতি কেমন ছিল, ঋগ বৈদিক যুগে কেমন ছিল, আর পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন আসে। তো এটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তার আগে আর্য বিতর্ক বা আর্য কারা সেটা পড়তে হচ্ছে। এরপরে এবং এর মধ্যে দেখো আর্য সভ্যতার মধ্যে অনেক টিকা প্রশ্ন রয়েছে, যেমন আর্য যুগের নারীদের অবস্থা কেমন, আর্যরা যে বেদ রচনা করে, বৈদিক সাহিত্য, পরবর্তীকালে আর বেদ ছাড়াও আরও অনেক কিছু লেখে, পুরাণ লিখেছিল, রামায়ণ মহাভারত লিখেছিল, অনেকগুলো 6টি দর্শন গ্রন্থ লেখা হয়েছিল, এগুলোকে একসাথে বলা হয় বৈদিক সাহিত্য। তা বৈদিক সাহিত্য আমাদেরকে পড়তে হবে। আর্যদের বর্ণাশ্রম প্রথা কেমন ছিল, কারণ আর্যরা 4 বর্ণে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 বর্ণে আর্যরা ভাগ ছিল। আর যারা এদেশের যারা অনার্য লোক তাদেরকে করা হয়েছিল শূদ্র হিসেবে। তো এইভাবে আর্য অনার্যের মধ্যে ভাগ করা হয়। তো এই চতুরাশ্রম প্রথা, বর্ণাশ্রম প্রথা, এগুলো আমাদেরকে কিন্তু এই বৈদিক সভ্যতায় পড়তে হচ্ছে বা আর্য সভ্যতায়। তো এই ছিল আর্য সভ্যতা। এরপরে দেখো শেষ যে ইউনিট খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, অর্থাৎ বৈদিক যুগের শেষ যেটা আমরা ধরছি 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই 400 বছর পরবর্তী বৈদিক যুগ। তাহলে আমরা কোথায় চলে এলাম? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এই সময় আমরা কি দেখছি না, আর্যরা উত্তর ভারতে গঙ্গা ও যমুনা নদীর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে তারা গ্রাম গড়ে তুলে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে অনেক বাজার তারা গড়ে তুলেছিল, এবং এই বাজার মানে জনপদ, মানুষের বা জনগণের পা যেখানে পড়ে সেটাই জনপদ। এবং এই জনপদ অর্থাৎ বাজার, এই বাজার যখন বড় আকার ধারণ করে, জনপদ যখন বড় আকার ধারণ করে, তখন সেটা হয়ে যায় মহাজনপদ। তা উত্তর ভারতে এরকম 15টা মহাজনপদ গড়ে ওঠে, আর দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অসমক নামে একটি জনপদ গড়ে ওঠে। মোট এই 16টা মহাজনপদ গড়ে উঠেছিল। এই 16টা মহাজনপদ এক একটা অঞ্চলে ছিল।
তাদের আবার একটা করে নির্দিষ্ট রাজধানী ছিল এবং সেই রাজধানীতে একজন করে রাজাও ছিলেন। তাহলে প্রতিটা জনপদে একজন করে রাজা রাজধানী কিন্তু রয়েছে, কারণ আর্যরা বিভিন্ন গোষ্ঠীতে ভাগ ছিল। যদু, অনু, পুরু, তুরু, কুর্বশ, সৃঞ্জয়, ভরত, এরকম বিভিন্ন গোষ্ঠী আছে। এক এক গোষ্ঠী এক এক জায়গায় রাজত্ব করতেন এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে সবসময় কিন্তু ফাইট লেগেছিল। কেন ফাইট লেগেছিল? কারণ আর্য সভ্যতায় টাকা পয়সা ছিল না, ধন দৌলত প্রধান ছিল গরু। যার যত গরু সে তত বড় লোক। তা গরু দখল করাকে কেন্দ্র করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আক্রমণ করত এবং সেই যুদ্ধে জয়লাভ করার একটা বড় বিষয় ছিল এবং যে নেতা এই যুদ্ধে জয়লাভ করতেন তিনি পরবর্তীতে রাজায় পরিণত হতেন এবং ধীরে ধীরে তার ক্ষমতা বৃদ্ধি পেত। এইভাবে রাজাদের আবির্ভাব ঘটে ভারতবর্ষে। এবং এই যে জনপদগুলোর কথা বলছি, মহাজনপদ, এই মহাজনপদ 16টা গড়ে ওঠে, যার নাম ষোড়শ মহাজনপদ, যেটা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠে। 15টা উত্তর ভারতে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে আর একটা ছিল দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে। এই 16টা মহাজনপদ কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মল্ল, মৎস্য, অসমক, সুরসেন, গান্ধার, কম্বোজ, এই 16টা মহাজনপদ গড়ে উঠছে, তার একটা করে রাজধানী রয়েছে। এখন এই 16টা জনপদ বা মহাজনপদ একে অপরের সাথে ফাইট করতো সবসময় বলা যায়। এর মধ্য থেকে 4টি জনপদ শক্তিশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত একটাই মাত্র মহাজনপদ, যার নাম মগধ, যেটা বিহারে অবস্থিত। এই মগধ জনপদ শক্তিশালী হয়ে ওঠে, তার অনেক কারণ আছে। কেন শক্তিশালী হয়ে উঠছে? প্রথমত তার ভৌগোলিক অবস্থান, সে পাহাড় আর নদী দিয়ে ঘেরা, ফলে অন্যরা আক্রমণ করতে পারতো না, আর এ অনায়াসী নদীপথ দিয়ে অন্য মহাজনপদগুলোকে আক্রমণ করতে পারতো। মগধে ঘন অরণ্য ছিল, যেখানে বুনো হাতি পাওয়া যেত, যে হাতিগুলো তারা যুদ্ধের কাজে ব্যবহার করেছিল। মগধের লোহার খনি, তামার খনি ছিল, যা থেকে তারা ভারী অস্ত্রপাতি বানাতে পেরেছিল। মগধে একের পর এক সাম্রাজ্যবাদী শাসকদের আবির্ভাব হয়, যেমন মগধের প্রথম রাজা বিম্বিসার, তার পুত্র অজাতশত্রু। এরা সবসময় মগধকে কিভাবে বাড়ানো যায়, মগধ সম্প্রসারণ করা যায়, সেইটা কিন্তু করে গেছে। প্রথমে এই হরজঙ্গ বংশের রাজত্ব, এরপরে শিশুনাগ বংশ, কালাশোক, শিশুনাগেরা আসে, এরপর নন্দ বংশ, মহাপদ্মনন্দ, শেষ রাজা ধননন্দ, তাকে হটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করছেন, এরপর বিন্দুসার, তারপরে অশোক। এই সমস্ত রাজারা কিন্তু ছিলেন সাম্রাজ্যবাদী, সব সময় পার্শ্ববর্তী রাজ্যকে আক্রমণ করে সেটাকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছে। এছাড়া এই সমস্ত রাজাদের যারা মন্ত্রী ছিলেন তারাও ছিলেন সাম্রাজ্যবাদী এবং খুব পারদর্শী প্রধানমন্ত্রী ছিলেন। অশোকের রাধাগুপ্ত বলে একজন প্রধানমন্ত্রী ছিলেন, অশোকের খুবই পারদর্শী একজন রাজা। চন্দ্রগুপ্ত মৌর্যের আমরা জানি কৌটিল্য বা চাণক্য ছিলেন। হ্যাঁ, এরকম বিম্বিসার বা অজাতশত্রু, যারা মগধের প্রথম রাজা, তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ সব মন্ত্রীরা ছিলেন। তো এই সমস্ত সুযোগ্য মন্ত্রী এবং এই সাম্রাজ্যবাদী শাসকের হাতে পড়ে মগধ বিরাট বড় এক সাম্রাজ্য তৈরি করে, সমস্ত জনপদগুলো দখল করে নিয়ে সে ভারতবর্ষে প্রথম সাম্রাজ্য গড়ে তুলছে, মগধ সাম্রাজ্য, যার প্রথম রাজা বিম্বিসার। আর পরবর্তীকালে সর্বভারতীয় সম্রাট হিসাবে ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসাবে বলা যায় মহাপদ্মনন্দকে। তো যাই হোক, এগুলোর মধ্যে আমরা আসছি না, আমরা দেখবো যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কি হচ্ছে। ষোড়শ মহাজনপদ গড়ে উঠছে, সেই ষোড়শ মহাজনপদের উপরে ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। এবং ষোড়শ মহাজনপদ গড়ে উঠছে কখন? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তার মধ্যে মগধ সাম্রাজ্য তৈরি করছে। মগধের উত্থান কিভাবে হচ্ছে এই পর্যন্ত আমাদের সিলেবাসে রয়েছে। আর একটা অংশ রয়েছে, দেখো, এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আর একটি ঘটনা ঘটে, প্রতিবাদী ধর্ম আন্দোলন। তা তখন ধর্ম বলতে কি আছে? হিন্দু ধর্ম। আর্যরা তাদের যে বেদ নির্ভর হিন্দু ধর্ম, ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্ম, সেই ধর্মটাই তখন ছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ হতে থাকে। কারা করে প্রতিবাদ? কারণ হিন্দু ধর্মের 4টি শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং 4 বর্ণের আলাদা আলাদা কাজের কথা বলা আছে। ব্রাহ্মণের কাজ মুখের কাজ, যেহেতু ব্রহ্মার মুখ থেকে তৈরি হয়েছে, তাই মুখের কাজ, এখানে বিদ্যা চর্চা করা, বিদ্যা শিক্ষা দেওয়া এবং পূজা আর্চা করা। আদিগুরু বা আদিপুরুষ ব্রহ্মার হাত থেকে, বাহু থেকে তৈরি হয়েছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ দেশ শাসন করা, দেশ রক্ষা করা। ব্রহ্মার উরু থেকে তৈরি হয়েছে বৈশ্য, যাদের ব্যবসা বাণিজ্য এবং চাষবাস করার কথা। এবং ব্রহ্মার পায়ের পাতা থেকে তৈরি হয়েছে শূদ্র। তা পায়ের পাতা যেমন দেহকে ধরে রাখে, তেমনি শূদ্রের কাজ হবে বাকি 3টি বর্ণের সেবা করা। ঠিক এমনভাবে ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্ত বলে একটি অধ্যায়ে এইভাবে মানুষের সৃষ্টি হয়েছে বলে বর্ণনা করা আছে। সমাজে কাজও ঠিক সেই রকম, এই 4 বর্ণের জন্য নির্দিষ্ট কাজ ঠিক করে দেওয়া রয়েছে। এখন বৈদিক হিন্দু ধর্ম খুব জটিল ছিল,
ব্রাহ্মণরাকে এটাকে জটিলভাবে মানুষের কাছে প্রেজেন্ট করেছিল এবং এই ধর্মের ভাষা ছিল সংস্কৃত। সাধারণ মানুষ পালি প্রাকৃতে কথা বলতো, স্থানীয় কথ্য ভাষায় কথা বলতো, সংস্কৃত সবাই জানতেন না। ফলে ধর্মে যে কি লেখা আছে আদপে এটা মানুষের বোধগম্য হতো না। মানুষ ঈশ্বরকে ডেকেও যেন পেতেন না, ঈশ্বরের সাথে ব্যবধান তৈরি হয়েছিল মানুষের। এই জন্য মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয় ঈশ্বর সম্পর্কে, তারা একটা সহজ সরল ধর্ম খুঁজতে থাকে। এছাড়া কি হয়, এই বৈদিক ব্রাহ্মণ ধর্ম অনেক জটিল হওয়ার কারণে যাগযজ্ঞ হতো, খুব বিরাট আড়ম্বর করে রাজারা যজ্ঞ করতেন, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ। এছাড়া সাধারণ মানুষ তো যজ্ঞ করতেনই, বা কোনো কিছু হলেই তার নিদান হতো কিন্তু যজ্ঞ করা, এবং সেই যজ্ঞে 500 গরু বলি, 1000 গরু বলি দেওয়া হতো এক একটা যজ্ঞে। গরু বলতে ষাঁড় বা যেগুলো চাষের কাজে লাগানো হতো। তো এইভাবে গরু নিধন হওয়ার ফলে চাষের ক্ষেত্রে গরু ঘাটতি দেখা দেয়। বৈশ্য সম্প্রদায় যারা চাষবাস করছিলেন তাদের চাষবাস করতে অসুবিধা হয়, তারা তখন এই হিন্দু ধর্ম আর মানতে চাইছে না। বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করতেন, সেখানে সুদের কারবার অপরিহার্য, কিন্তু হিন্দু ধর্মে শাস্ত্রে লেখা আছে সুদের ব্যবসা করা যাবে না। ফলে বৈশ্য সম্প্রদায় দুই দিক দিয়ে মার খেতে থাকে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এবং এদিকে চাষবাসের ক্ষেত্রেও। এছাড়া বৈশ্য সম্প্রদায় চাষবাস ব্যবসা বাণিজ্য করে তারা অনেক অর্থবান হয়ে পড়ে, সমাজে তাদের হাতে প্রচুর টাকা চলে আসে, তারা বড় লোক হয়ে যায়, কিন্তু তাদের কোনো সম্মান নেই, তাদের পজিশন তো 3 নম্বরে। এই জন্য তারা এই সিস্টেমটাকে আর মানতে চাইছিল না। এবার আসি এর আগে যারা রয়েছে ক্ষত্রিয়, ব্রাহ্মণের ঠিক পরে। তা ব্রাহ্মণ এর পরে যিনি রয়েছে সেই ক্ষত্রিয়, তারা দেশ শাসন করছে, হয়তো রাজা, দেশের রাজা তিনি ক্ষত্রিয়, কিন্তু রাজাকে ভরা রাজসভায় সিংহাসন থেকে নেমে এসে তার পূর্বপুরোহিতকে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হচ্ছে। রাজার পক্ষে এটা খুব একটা সম্মানজনক নয়। এই জন্য রাজা এই ব্রাহ্মণদের আধিপত্য মানতে চাইছে না, অর্থাৎ ক্ষত্রিয়রা তারাও সমান মর্যাদার দাবি করছে ব্রাহ্মণের সাথে। এর ফলে কি হয়, সমাজে একটা অশান্তি তৈরি হয়। হিন্দু ধর্মকে কেন্দ্র করে একদিকে বৈশ্য, অন্যদিকে ক্ষত্রিয়, এদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আর শূদ্র শ্রেণী তো একেবারে শেষে রয়েছে, তারা 3 শ্রেণী দ্বারা লাঞ্ছিত, তাদের মধ্যে তো অসন্তোষ আছেই। এইভাবে 3টি শ্রেণী 3 দিক থেকে, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে ব্রাহ্মণ ও হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, যাকে বলা হয় প্রতিবাদী ধর্ম আন্দোলন। এবং মানুষ এই সময় নতুন ধর্মের খোঁজ করতে থাকে। ঠিক এই প্রেক্ষাপটে মহাবীরের নেতৃত্বে জৈন ধর্ম আর গৌতম বুদ্ধের নেতৃত্বে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে। এখন সেই বৌদ্ধ ধর্মের অনেক নিয়ম নীতি আছে, অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, বোধিবৃক্ষ, ধর্মচক্র প্রবর্তন, এগুলো বৌদ্ধ ধর্মে রয়েছে। এবং বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, 4টি সম্মেলন হয়। বৌদ্ধ ধর্মের মূল আদর্শগুলো কি রয়েছে এগুলো আমাদের সব জানতে হবে। পাশাপাশি জৈন ধর্মে যারা তীর্থঙ্কর, ধর্ম প্রচারক যারা, তাদের তীর্থঙ্কর বলে। 24 জন তীর্থঙ্কর রয়েছেন। 23 নম্বর হচ্ছে মহাবীর, যিনি পার্শ্বনাথ, যিনি চতুর্জাম প্রথা চালু করেন। আর 24তম যে তীর্থঙ্কর মহাবীর, তিনি পঞ্চমহাব্রত চালু করেন। এবং ত্রিরত্ন বলে 3টি রত্ন এই ধর্মে রয়েছে। এদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ সংঘ। জৈনদেরও অনেক সম্মেলন হয়। এখন এই জৈন ধর্মের প্রধান নীতিগুলো কি, বৌদ্ধ ধর্মের প্রধান নীতিগুলো কি, এদের মধ্যে পার্থক্য কি, এগুলো আমাদেরকে কিন্তু এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পড়তে হবে এবং এখান থেকে প্রশ্ন আসবেই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক যেটা আমাদের শেষ ইউনিট, তাহলে এখান থেকে আমরা কি প্রশ্ন পাচ্ছি? প্রথম প্রশ্ন পাচ্ছি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদগুলির বর্ণনা দাও এবং মগধের উত্থানের কারণগুলি লেখো। পাশাপাশি রয়েছে যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল, বৌদ্ধ জৈন ধর্মের মূল নীতিগুলো কি, এর বৈশিষ্ট্য কি। এই 4টি কিন্তু বড় প্রশ্ন রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। আর্য সভ্যতা থেকে 2টি বড় প্রশ্ন রয়েছে, আর্য বিতর্ক কি এবং আর্যদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম কি। হরপ্পা সভ্যতা থেকে 2টো বড় প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতার উত্থান, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং হরপ্পার পতন। তার আগে পাথরের যুগ থেকে 4-5টি বড় প্রশ্ন রয়েছে, প্রাচীন পাথর, মধ্য পাথর, নব পাথরের বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে, এবং এখানে মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস এবং ইতিহাসের উপাদান, সাহিত্যিক উপাদান কি, প্রত্নতাত্ত্বিক উপাদান কি। এই যে 10-12টা প্রশ্ন, এগুলোই মূলত তোমাদের সাজেশন। ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল এমডিসি CC1 সাজেশন 2026-27 গ্রুপ সি, যেখানে 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, 40 নাম্বার এখানে তোমাদেরকে লিখতে হবে। তা দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। পরেরটি, প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান এই দুটোর মধ্যে একটা অবশ্যই 20 নম্বরে তোমরা কমন পাবে।
তারপরে দেখো রয়েছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। হরপ্পা সভ্যতা থেকে অনেক প্রশ্ন হয়, একটাই প্রশ্ন এখানে রাখা হয়েছে খুব ইম্পর্টেন্ট, হরপ্পা সভ্যতার পতনের কারণ। তাই তোমরা 1, 2, 3 কেউ মিস করবে না, এই 3টি প্রশ্ন ভালো করে করবে এবং প্রশ্ন ঠিকঠাক হলে এই 3টির মধ্যেই তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। পাথরের যুগ থেকে তোমরা এই একটাই প্রশ্ন পড়বে, নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি ব্যাখ্যা করো। পরেরটি দেখো ঋগ বৈদিক যুগের সমাজ অর্থনৈতিক জীবন এবং পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন আসে। আর পরেরটি রয়েছে আর্য বিতর্কটি আলোচনা করো। তা দেখো এখানে বৈদিক যুগ থেকে 2টো প্রশ্ন, একটা ঋগ বৈদিক যুগের সমাজ অর্থনীতি আর একটি আর্য বিতর্ক, এই দুটোই তোমরা ভালো করে পড়বে, একটা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। পরেরটি দেখো প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরেরটি মগধ সাম্রাজ্যের উত্থানে ভৌগোলিক অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। এবং শেষ প্রশ্ন আদিম শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদকে পরিণত হয়। মাত্র 9টি প্রশ্ন এখানে রয়েছে, একেবারে শর্ট সাজেশন, এর মধ্যে থেকেই তোমরা 20 নম্বরের 2টো প্রশ্ন জেনুইন কমন পেয়ে যাবে। এই 9টা প্রশ্নেরই 20 নম্বরের অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এরপরে দেখো রয়েছে গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, পরীক্ষায় কিন্তু 4টি প্রশ্ন আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা পড়বে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা অর্থাৎ হরপ্পা সভ্যতার উত্থানের কারণ, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার অর্থনীতি, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের রাজনীতি, ষোড়শ মহাজনপদগুলির বিবরণ, বৌদ্ধ জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য এবং উভয় ধর্মের পার্থক্য, এবং শেষ প্রশ্ন নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের পার্থক্য। এটা টিকাতেও আসতে পারে। তা দেখো এখানে 8টি প্রশ্ন রয়েছে, তো এখানেও কিন্তু একেবারে শর্ট সাজেশন এখানে রেখেছি, 10 নম্বরের এই প্রশ্নগুলো করলেই তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। গ্রুপ এ, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর, পরীক্ষায় 5টি প্রশ্ন আসবে, তার মধ্যে 3টি লিখতে হবে। প্রথম প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ক্ষুদ্রাস্যু আয়ুধ, আরও ঘুরিয়ে আসতে পারে মাইক্রোলিথ। আজীবিক ধর্ম, হরপ্পা সভ্যতা ধর্ম, বৈদিক যুগে নারীদের অবস্থা, সভা সমিতি, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য, বৈদিক যুগের বর্ণভেদ প্রথা, জাতিভেদ প্রথা বা বর্ণাশ্রম প্রথা। একই প্রশ্ন চিত্রিত ধূসর মৃৎপাত্র, ইতিহাস রচনায় প্রশস্তির গুরুত্ব, সিন্ধু বৈদিক সভ্যতার পার্থক্য, সিন্ধু সভ্যতার সাথে সমসাময়িক সভ্যতাগুলির বাণিজ্যিক সম্পর্ক, মেহেরগড় উৎখননের গুরুত্ব। দেখো এখানে মাত্র 12টি প্রশ্ন রয়েছে, এই 12টির প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষায় 5টি প্রশ্ন কমন পাবে, টিকা 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।